আজকে আমাদের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেটা কবিতাটি। এই ছেলেটা কবিতাটি পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে নেওয়া। পুনশ্চ কাব্যের গল্পধর্মী 17 সংখ্যক কবিতা হলো ছেলেটা। কবিতাটি কবি লিখেছেন 1339 বঙ্গাব্দে 28 শ্রাবণ। 1339 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায় পরিচয় পত্রিকায় কবিতাটি প্রকাশিত হয়। কবিতাটি সঞ্চয়িতায় সংকলিত হয়। কবিতার স্তবক সংখ্যা 10 এবং চরণ সংখ্যা 148টি। প্রথমেই এই পুনশ্চ কাব্য সম্পর্কে একটু আলোচনা করে নিই। পুনশ্চ কথার অর্থ হলো পুনরায় শুরু। পুনশ্চ আসলে কবির নতুন পালার নান্দিপাঠ। ভাবে ভাষায় ছন্দে চলমান জীবন ধর্মিতায় কবি পুনরায় শুরু করেছেন তার জীবনবাণী। অতি তুচ্ছ সাধারণ সাদামাটা ঘটনা এই কাব্যে প্রধান হয়ে উঠেছে। পুনশ্চ কাব্যে ফুটে উঠেছে মানবপ্রেমের মহামন্ত্র। পুনশ্চ কাব্যে কবি অস্পৃশ্যতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই সবই কবির পূর্ববর্তী যুগের কাব্যে আছে, কিন্তু পুনশ্চ কাব্যে কবি পুনরায় নতুন যুগের দাবি মতো আটপৌরে ভাষায় গদ্য ছন্দে অতি তুচ্ছ অতুচ্ছ কাহিনী ও ঘটনাকে কেন্দ্র করে কবিতা লিখেছেন। রবীন্দ্রনাথের পূর্বে রাজকৃষ্ণ রায় গদ্য ছন্দে কবিতা লেখার চেষ্টা করেছিলেন, কিন্তু আমাদের বিচারে রবীন্দ্রনাথই প্রথম সার্থকভাবে পুনশ্চ কাব্যে গদ্য ছন্দে কবিতা লেখেন, আর এই ছেলেটি কবিতা হলো তার সার্থক দৃষ্টান্ত। ছেলেটি কবিতার মূল রসে প্রবেশ করার পূর্বে ছেলেটি কবিতার যে বিষয়বস্তু আছে সেখানে কেন্দ্রে আবর্তিত হয়েছে একটা নিটোল গল্পরস। ছেলেটিকে কেন্দ্র করে কবিতাটি আবর্তিত হয়েছে। এর ভাষা প্রাঞ্জল ও সরল। ছেলেটিকে কবি কোনো নামে বাঁধেনি। সে ভালোবাসা হারা দুষ্ট ছেলেদের প্রতিনিধিত্ব করেছে। সে শ্রেণী চরিত্রের প্রতিনিধি বলে কবি তাকে কোনো নামে বাঁধেননি। এই কবিতায় আমরা দেখতে পাবো কবির প্রকৃতি প্রেম, মানব ও পশুর সহাবস্থান। আবার দেখতে পাবো কবির শিক্ষা চেতনা, প্রকৃতি চেতনা এবং মানব প্রেম। কবি পুনশ্চ কাব্যটিতে ছেলেটা কবিতায় ছন্দের বেড়া ঘুচিয়ে জীবন অনি সন্দুৎসু দৃষ্টি দিয়ে বেপরোয়া এক ছেলের গল্প লিখেছেন। আমরা তারই পরিচয় পাবো এই কবিতাটিতে। পদ্য এবং গল্প কবিতা ছেলেটা কবিতায় যেন হাত ধরাধরি করে হেঁটেছে। সাহিত্যের স্বরূপ গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, পদ্যের ভাসুর ভাদ্রবউ সম্পর্ক আমি মানি না, আমার কাছে তারা ভাই আর বোনের মতো। তাই যখন দেখি পদ্যের রস ও পদ্যের গাম্ভীর্যের সহজ আদান প্রদান হচ্ছে, তখন আমি আপত্তি করি না। ছেলেটার গদ্যাত্মক জীবনভঙ্গি, তার প্রকৃতির লালিত্য দেখে পাঠক বিস্তৃত না হয়ে পারে না। এই ছেলেটার কোনো নাম নেই, পদবি নেই, জাতি নেই, বংশ পরিচিতিও নেই। শুধুই সে ছেলেটা। বেপরোয়া তার মনোবৃত্তি, দুরন্তপনার তার অন্ত নেই। নিয়মের কোনো বন্ধন তাকে বেঁধে রাখতে পারে না। তাই দেখতে পাবো ছেলেটার বয়স হবে বছর 10। ছেলেটার বয়স হবে বছর 10। পরের ঘরে মানুষ যেমন ভাঙা বেড়ার ধারে আগাছা, মালির যত্ন নেই। আছে আলোক বাতাস বৃষ্টি, পোকামাকড় ধুলোবালি। কখনো ছাগলে দেয় মুড়িয়ে, কখনো মারিয়ে দেয় গরুতে। তবু মরতে চায় না, শক্ত হয়ে ওঠে। ডাটা হয় সবুজ, পাতা হয় চিকন সবুজ। ছেলেটার বয়স কত? না, ছেলেটার বয়স বছর 10 বছর মাত্র। সে কি না পরের ঘরে মানুষ। যেমন ভাঙা বেড়ার ধারে আগাছা জন্মায়, মালিরা সেখানে কোনো যত্ন করে না, ঠিক তেমন ভাবেই ছেলেটিও বেড়ে উঠেছে। আছে আলোক বাতাস বৃষ্টি,
পোকামাকড়, ধুলোবালি, কখনো ছাগলে দেয় মুড়িয়ে। যেমন একটি বেড়ার ধারে অযত্নে লালিত একটি আগাছাকে আলো, সূর্যের আলো পায়, বাতাস পায়, পোকামাকড় তাকে আক্রমণ করে, ধুলোবালি লাগে, কখনো কখনো বা ছাগলেও দেয় তাকে মুড়িয়ে, কখনো কখনো মারিয়ে দেয় গরুতে। তবুও সেই আগাছাগুলি কি হয় না, মরতে চায় না, শক্ত হয়ে ওঠে, তার ডাঁটা আবার বেরোয়, তার পাতা হয় একবারে সবুজ নতুন চিকন মতন। ঠিক তেমন ভাবে এই ছেলেটি কি না, যে কিনা যার কোনো জাতি নেই, বংশ পরিচয় নেই, যার কোনো নিজের ঘর নেই, সে পরের ঘরে মানুষ, মাত্র একটি 10 বছরের ছেলে, যে কিনা প্রকৃতির যত্নে একবার প্রকৃতির মধ্যে লালিত্যে বেড়ে উঠেছে। প্রাণময়ী রহস্যময়ী প্রকৃতি এবং রূপকথার ছেলেটাকে যেন একটা জগতে নিয়ে যায়। এই ছেলেটার বয়স প্রায় বছর 10। ছেলেটার চরিত্র বিশ্লেষণ প্রসঙ্গে রবীন্দ্রনাথ এখানে আগাছার উপমাটি ব্যবহার করেছেন। আগাছাকে কেউ যত্ন করে না, সে ঠিক এমনই সতেজ সজীব হয়ে বড় হতে থাকে। পোকামাকড়ও আক্রমণ করে, ধুলোবালিও লাগে, ছাগল গরুকে খেয়ে দেয়, তবু আগাছা বেড়ে ওঠে। ছেলেটিও ঠিক সেইভাবেই বেড়ে ওঠে, সকলের অবহেলার শিকার সে। প্রকৃতি তার কাছের বন্ধু, আগাছার মতো চিকন সবুজ উচ্ছলতা ও বুনো প্রবৃত্তি নিয়ে তার পথ হাঁটা। দেখতে পাবো এই ছেলেটা ফুল পাড়তে গিয়ে গাছের থেকে পড়ে, হাড় ভাঙে, কোনো বিস্ফল খেয়ে ওর ভিড়মি লাগে। হ্রদ দেখতে গিয়ে কোথায় যেতে কোথায় যায়, কিছুতেই কিছু যায় না, কিছুতেই কিছু হয় না, আধমরা হয়েও বেঁচে ওঠে, হারিয়ে গিয়ে ফিরে আসে, কাদা মেখে কাপড় ছেড়ে, মার খায় দমাদম, গাল খায় অজস্র, ছাড়া পেলেই আবার দেয় দৌড়। কি না ছেলেটা যে কিনা সকলের অবহেলার শিকার, যে কিনা আগাছার মতো বেড়ে ওঠে, প্রকৃতি তার কাছে বন্ধু। ফুল পাড়তে গিয়ে তার গাছ থেকে পড়ে গিয়ে হাড় ভাঙে, আবার বুনো বিস্ফলকে ভিড়মি লাগে। রথের মেলা দেখতে গিয়ে সে কোথায় চলে যায়, কোনো কিছুতেই তার হয় না, আধমরা হয়ে সে বেঁচে থাকে, ধুলো কাদা মাখে, কাপড় ছেড়ে, মার খায়, গাল খায়, ছাড়া পেলে আবার দৌড় দেয়। এরকম সবুজ উচ্ছলতা বুনো প্রবৃত্তি নিয়েই তার যেন পথ হাঁটা। এমনই বিচিত্র স্বভাব তার, যে কিনা মরা নদীর দামে, মরা নদীর বাঁকে দাম জমেছে বিস্তর, বক দাঁড়িয়ে থাকে ধারে, তারকাক বসেছে বইচি গাছের ডালে, আকাশে উড়ে বেড়ায় শঙ্খচিল, বড় বড় বাঁশ পুঁতে জাল পেতেছে জেলে, পাশের ডগায় বসে আছে মাছরাঙা, পাতিহাঁস ডুবে ডুবে গুগলি তোলে। বেলা দুপুর, লোভ হয় জলের ঝিলিমিলি দেখে, তলায় পাতা ছড়িয়ে শ্যাওলাগুলো দুলতে থাকে, মাছগুলো খেলা করে। আরো তলায় আছে নাকি নাগকন্যা, সোনার কাকাই নিয়ে আঁচড়ায় লম্বা চুল, আঁকা বাঁকা ছায়া তার জলের ঢেউয়ে। ছেলেটার স্বভাবে যেমন ছন্নছাড়া ভাব, জীবনযাপনে তেমনই আবার বেপরোয়া ভাব। মায়ের স্নেহ না পাওয়ায় অনেকের মধ্যে থেকেও কেমন নিঃসঙ্গ জীবনযাপন করেন। ছোটবেলায় যে মাকে সে পায়নি, নিসর্গ জগতের মধ্যে সবকিছুর মধ্যে সেই মাকে যেন সে খুঁজে বেড়ায়। রবীন্দ্রনাথ ছোটবেলায় মাকে ভালোভাবে পাননি। ছোটবেলায় অনেকের মধ্যে থেকেও রবীন্দ্রনাথ নিজেকে কেমন নিঃসঙ্গ মনে করতেন, যেন সেই বঞ্চনা ও হতাশার দুঃখ খুঁজে পাওয়া যায় ছেলেটার চোখে মুখে। আমরা পরবর্তী স্তবকে এই ভাবটা কিছুটা পাবো। রবীন্দ্রনাথের মধ্যে যেমন প্রকৃতির স্বভাব খুঁজে পাওয়া যায়, ছেলেটির মধ্যেও খুঁজে পাওয়া যায় এই প্রকৃতির স্বভাব। প্রকৃতির সৌন্দর্যে ডুবে দিয়ে ছেলেটি খুঁজে নেয় রূপকথার জগৎকে।
বাইরে ছেলেটা দামাল হলেও অন্তরে সে প্রকৃতির মতো নির্মল ও শান্ত। আত্মীয় বন্ধু কেউ তাকে ভালোবাসে না, তাই প্রকৃতি তার বড় বন্ধু, প্রকৃতি তার বড় আত্মীয় হয়ে ওঠে। নদীর ধারে গিয়ে দাঁড়ালে খেয়ালি কল্পনায় ভরে যায় তার মন। মরা নদীর বাঁকে যেখানে দাম জমে আছে, এই মরা নদীর বাঁকে যেখানে দাম জমে আছে, দাম অর্থাৎ জলজ তৃণবিশেষ, এই দাম জমে আছে, সেখানে বক দাঁড়িয়ে থাকে, বৈচি গাছের ডালে দাঁড়কাক বসে, আকাশের বুকে উড়ে বেড়ায় শঙ্খচিল। বড় বড় বাঁশ পোতে জেলেরা জাল পেতে রয়েছে, বাঁশের ডগায় বসে আছে মাছরাঙা। নদীর জলে ডুবে ডুবে পাতি হাঁসগুলোকে না গুগলি তোলে। বেলা দুপুর হয়ে যায়, নিকোজ কালো নদীর জলে মায়া তাকে চুম্বকের মতো টানে। বেলা দুপুর হয়, লোভ হয় জলের ঝিলিমিলি দেখে। এই কথাই কবিগুরু রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন যে নিকোজ কালো নদীর জলের মায়া যেন তাকে চুম্বকের মতো টানে। জলের ভিতরে শ্যাওলাগুলো দুলতে থাকে, মাছেরা তার মধ্যে খেলা করে। ছেলেটা কত কি ভাবে, নদীর গভীর জলের তলায় আছে নাকি নাগকন্যা, সোনার চিরুনি। এই সোনার কাকই কথার অর্থ হলো সোনার চিরুনি। সোনার চিরুনি দিয়ে তারা তাদের লম্বা লম্বা চুল আঁচড়ায়, জলের ঢেউয়ে তারই ছায়া কাঁপে। সেখানেই ডুব দিতে ছেলেটার বড় ইচ্ছে করে, আর সেই জলের তলায় ডুব দিতে গেলে রাখাল জেলেদের ডিঙিয়ে এনে টানাটানি করে অচেতন অবস্থায় তাকে তোলে। ছেলেটার খেয়াল গেল ওইখানে ডুব দিতে, ওই সবুজ স্বচ্ছ জল, সাপের মতো চিকন দেহের মতো কি আছে দেখি না, সব তাতে এই তার লোভ। দিল ডুব, দামে গেল জড়িয়ে, চেঁচিয়ে উঠে হাবে খেয়ে তলিয়ে গেল কোথায়। ডাঙায় রাখাল চড়া ছিল গরু, ছেলেদের ডিঙি নিয়ে টানাটানি করে তুললে তাকে, তখন সে নিঃসাড়। তারপরে অনেক দিন ধরে মনে পড়েছে চোখে কি করে সর্ষে ফুল দেখে, আধার হয়ে আসে। যে মাকে কচিবেলায় হারিয়েছে তার ছবি জাগে মনে, জ্ঞান যায় মিলিয়ে। প্রথম এর পূর্ববর্তী স্তবকে আমি তার মায়ের কথা বলেছিলাম যে তার কোথায় তার সেই ছোটবেলার মায়ের কথা মনে পড়ছে। শেষেই শেষেই সেই ছেলেটা কি হয়েছে না, ওই দামের মধ্যে ডুব দিতে চেয়েছিল, ওই জলের মধ্যে ডুব দিতে চেয়েছিল, ওই সবুজ স্বচ্ছ জল যা কিনা সাপের চিকন দেহের মতো। কি আছে দেখতে যাওয়াই ছিল এই তার লোভ। দিল ডুব, দামে গেল জড়িয়ে, চেঁচিয়ে উঠে খাবে খেয়ে তলিয়ে গেল কোথায়। হঠাৎ করে চেঁচিয়ে উঠতে যখন সে প্রাণপণে বাঁচার চেষ্টা করছে, তখন সে আরো তলিয়ে যায়। ডাঙায় রাখাল তখন গরু চড়াচ্ছিল, জেলেদের ডিঙি নিয়ে টানাটানি করে তুললো তাকে। যে রাখাল গরু চড়াচ্ছিল সে জেলেদের ডিঙি নিয়ে তাকে টানাটানি করে তুললো, তখন সে নিঃসাড়, তখন তার মধ্যে কোনো প্রাণের স্পন্দন নেই। তারপরে অনেক দিন ধরে মনে পড়েছে চোখে কি করে সর্ষে ফুল দেখে, যেন এক তবুও তার কোথাও যেন মনে হচ্ছে আরো আর আবারও দেখি যে মাকে কচিবেলায় হারিয়েছে তার ছবি জাগে মনে, জ্ঞান যায় মিলিয়ে। ভারী মজা, কি করে মরে সেই মস্ত কথাটা। হাতিকে লোভ দেখিয়ে বলে একবার দেখ না ডুবে, কোমরে দড়ি বেঁধে আবার তুলবো টেনে। ভারী ইচ্ছে করে জানতে ওর কেমন লাগে। হাতি রাজি হয় না, ও রেগে বলে ভীতু 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 কোথাকার। বক্সিদের ফলের বাগান, সেখানে লুকিয়ে যায় জন্তুর মতো। মার খেয়েছে বিস্তর, জাম খেয়েছে আরো অনেক বেশি। বাড়ির লোকে বলে লজ্জা করে না বাদর। কেন লজ্জা? রবীন্দ্রনাথ একদিন জল, স্থল, আকাশ, পশু পাখিদের সঙ্গে মিলেমিশে একাকার হয়েছিলেন। এক পত্রে রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমি বেশ মনে করতে পারি বহু যুগ পূর্বে যখন তরুণী পৃথিবীর
সমুদ্র স্নান থেকে সবে মাথা তুলে ওঠে তখনকার নবীন সূর্যকে বন্দনা করেছেন, তখন আমি এই পৃথিবীর নতুন মাটিতে কোথা থেকে এক প্রথম জীবনোচ্ছ্বাসে গাছ হয়ে পল্লবিত হয়ে উঠেছিলাম। তখন জীবজন্তু কিছুই ছিল না, বৃহৎ সমুদ্র দিনরাত্রি দুলছে এবং অবোধ মাতার মতো আপনার নবজাত ক্ষুদ্র ভূমিকে মাঝে মাঝে উন্মুক্ত আলিঙ্গনে একেবারে আবৃত করে ফেলেছে। তখন আমি এই পৃথিবীতে আমার সমস্ত সর্বাঙ্গ দিয়ে প্রথম সূর্যালোক পান করেছিলুম। নব শিশুর মতো একটা অন্ধ জীবনের পুলকে নীলাম্বর তলে আন্দোলিত হয়ে উঠেছিলুম। এই আমার মাটির মাতাকে আমার সমস্ত শিকড়গুলি দিয়ে জড়িয়ে এই স্তন্যরস পান করেছিলাম। একটু একটা মূঢ় আনন্দে আমার ফুল ফুটত এবং নবপল্লব উদ্গত হতো। যখন ঘনঘটা করে বর্ষার মেঘ উঠত, তখন তার ঘনশ্যাম ছায়া আমার সমস্ত পল্লবকে একটি পরিচিত করতলের মতো স্পর্শ করত। তারপরেও নব নব যুগে এই পৃথিবীর মাটিতে আমি জন্মেছি। আমরা দুজনে একলা মুখোমুখি করে বসলেই আমাদের সেই বহুকালের পরিচয় যেন অল্প অল্প মনে পড়ে। এই কবিতায় বয়সান্তিক জীবনে রবি কবির সেই আত্ম অনুষ্ঠানের প্রয়াস প্রত্যক্ষ করা যায়। ছেলেটার অদ্ভুত সব খেয়ালের মধ্যে শৈশবে রবীন্দ্রনাথের খেয়ালি মনকে উপলব্ধি করা যায়। ছোটবেলায় মাকে ছেলেটার বারবার মনে পড়ে। কল্পনার চোখে সে কত রূপ, মৃত মায়ের কথা বারবার তার মনে আসে। মৃত্যু কেমন জিনিস সে ধারণা তার নাই। সে ভাবে মৃত্যু বুঝিবা মজার ব্যাপার, আর সেজন্য নদীতে ডুব দিয়ে মৃত্যু ব্যাপারটা পরখ করতে গিয়ে বিপদ বাঁধিয়েছিল। তবু মৃত্যু তার কাছে কৌতূহল হয়েই থেকে গেছে। সে বন্ধুকে লোভ দেখায়, বলে কোমরে দড়ি বেঁধে জলে ডুবতে, ডুবে গেলে সে দড়ি ধরে টেনে তুলবে। বন্ধু রাজি হয় না হওয়ায় তাকে ভীতু বলে গালমন্দ করে। মৃত্যুর অপার বিস্ময়কে জয় করতে চেয়েছে ছেলেটা, তাই তো বলেছে আরে মজা। কি কি করে করে সেই মস্ত কথাটা। হাতিকে তাই লোভ দেখিয়ে বলে, একবার দেখ না ডুবে, কোমরে দড়ি বেঁধে, আবার তুলবো টেনে। ভারী ইচ্ছে করে জানতে ওর কেমন লাগে। হাতি রাজি হয় না, ও রেগে বলে, ভীতু 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 কোথাকার। কিন্তু রবীন্দ্রনাথ ঠিক মৃত্যুর অপার বিস্ময়কে জয় করতে চেয়েছে ছেলেটা। রবীন্দ্রনাথের মতো ছেলেটাও হয়তো বিশ্বাস করে মৃত্যুর সঙ্গে পরিচয় ঘটলে জীবন নতুন পথে যাত্রা আরম্ভ করে। এরপর ছেলেটা কি করে না, বক্সিদের ফলের বাগান, সেখানে লুকিয়ে যায় জন্তুর মতো। মার খেয়েছে বিস্তর, জাম খেয়েছে আরো অনেক বেশি। বাড়ির লোকে বলে, লজ্জা করে না বাঁদর? কেন লজ্জা? সে মনে করে বক্সিদের, সেই বেপরোয়া ছেলেটা বক্সিদের ফলের বাগানে গিয়ে জাম চুরি করে খায় এবং তাতে লজ্জা বা দোষে কিচ্ছু মনে করে না। সে মনে করে বক্সিদের খোড়া ছেলের জাম পাড়ার অধিকার থাকলে তারও জাম পাড়ার অধিকার আছে। কাকড়াসিদের মেজ ছেলে কাজ বক্সিদের খোড়া ছেলে তো ঠেঙিয়ে ঠেঙিয়ে ফল পাড়ে, ঝুড়ি ভরে নিয়ে যায়, গাছের ডাল যায় ভেঙে, ফল যায় তোলে, লজ্জা করে না? ঠিক এই কথাটি কবি বলতে চেয়েছেন যে বক্সিদের খোড়া ছেলে যদি ঠেঙিয়ে ঠেঙিয়ে ফল পেড়ে যদি ঝুড়ি ভরে নিয়ে যায়, সেখানে তার কোনো দোষ নেই। ছেলেটি বা কেন নিয়ে যেতে পারলে তার এত দোষ? একদিন পাকরাশিদের মেজ ছেলে একটা কাঁচ পড়ানো চোঙ নিয়ে ওকে বললে, দেখ না ভিতরে, ভিতর বাগে, দেখে নানা রং সাজানো, নাড়া দিলেই নতুন হয়ে ওঠে। বললে, দে না ভাই আমাকে, তোকে দেব আমার ঘষা ঝিনুক, কাঁচা আম ছাড়াবি মজা করে, আর দেব আমের কষির পাশে। দিল না ওকে, কাজেই চুরি করে আনতে হলো। ওর লোভ নেই, ও কিছু রাখতে চায় না, দেখতে চায় কি আছে ভিতরে। মদন দাদা কানে মোচড় দিতে গিয়ে বললে, চুরি করলি কেন? লক্ষ্মী ছাড়াটা জবাব করলে, ও কেন দিলে না? যেন চুরির আসল দায় কাকড়াসিদের ছেলে।
পাকড়াসিদের মেজ ছেলে কাঁচ পরানো চোঙ নিয়ে এলে তার ভেতরে নানা রং দেখার জন্য তার কৌতূহল বেড়ে যায়। কাঁচ পরানো চোঙটি সে চায়, পাকড়াসিদের মেজ ছেলে তা দেয় না, তাই ওটি সে চুরি করে এবং সেই চুরি করাকে সে অন্যায় বা পাপ বলে মনে করে না। পাকড়াসিদের ছেলেরাই যেন তার চুরি করার দায়। অজানাকে জানা, অচেনাকে চেনার প্রবৃত্তি তার চিরন্তন। তার কিশোর মন এসবের পরিণামের ব্যাপারে কিছুই বোঝে না। শৈশবের সহজতা ও সারল্যের পরিচয়ই এখানে পরিস্ফুট হয়েছে। তাই তো সে বলেছে যে একবার দে না ভাই আমাকে, তোকে দেবো আমার ঘষা ঝিনুক। অর্থাৎ সে তো চেয়েছিল তার এই কাজ পরানো চোঙ চোঙ তার কাছ থেকে নিতে, এবং তার বদলে সে দিতে চেয়েছিল তার ঘষা ঝিনুক, যেটা নিয়ে কাঁচা আম ছাড়াবি মজা করে, আর দেব আমের কষির বাঁশি, কিন্তু দিলে না, কাজেই চুরি করে আনতে হলো। তার তো চুরি করার কোনো ইচ্ছে ছিল না, তার লোভও নেই, ও কিছুই রাখতে চায় না, দেখতে চায় তার ভিতরে কি আছে। ছোট বাচ্চাদের মনের প্রবৃত্তি এটা, যে সে লক্ষ্য করতে চায় তার ভিতরে কি আছে। খোদন দাদা কানে মোচড় দিতে দিতে বললে, চুরি করলে কেন? লক্ষ্মী ছাড়াটা জবাব করলে, ও কেন দিল না? যেন চুরির আসল দায় পাকড়াসিদের ছেলের, অর্থাৎ সে যদি দিয়ে দিত তাহলে সে কিছুতেই ওই কাজ পরানো চোঙটি সে আনতো না। ভয় নেই, ঘৃণা নেই ওর দেহটাতে। গোলা ব্যাঙ তুলে ধরে খপ করে, বাগানে আছে ফোটা পোতার এক গর্ত, তার মধ্যে সেটা বসে পোকামাকড় খেতে দেয় খেতে। পরে পোকা কাগজের বাক্স এনে রাখে, খেতে দেয় গোবরের গুটি। কেউ ফেলে দিতে গেলে অনর্থ বাদে, স্কুলে যায় পকেটে নিয়ে কাঠবেড়ালি। একদিন একটা হেলে সাপ রাখলে মাস্টারের ডেস্কে। ভাবলে দেখি না কি করে মাস্টার মশাই। ডেস্ক খুলেই ভদ্রলোক লাফিয়ে উঠে দিলেন দৌড়। ছেলেটার শরীরে ভয় ও ঘৃণা বলে কোনো বস্তুই নেই। গোলাবেন তুলে এনে করে না বাগানের ফোটা পোতার গর্তের মধ্যে বসে পোকামাকড় খেতে দেয় গোলা ব্যাঙকে। কাগজের বাক্সে গোবরে পোকা রেখে গোবরের গুটি খেতে দেয়। এ বিষয়ে কিছু বললে সে ঝগড়া শুরু করে দেয়। স্কুলে যায় পকেটে কাঠবিড়ালি নিয়ে, মাস্টারের ডেস্কের ভিতর হেলে সাপ রেখে দেয়। ডেস্ক খুলে মাস্টার মশাই সাপ দেখে ভয়ঙ্কর ভাবে দৌড়ে পালায়। সবকিছুতেই তার কৌতূহল, সবকিছু নিয়েই সে মজা করতে ভালোবাসে। মজা পাবার জন্য সে মাস্টার মশাইকে সাপ দেখিয়ে ভয় খাওয়ায়। ছেলেটা যা কিছু করে সবকিছুর মধ্যে তার আশ্চর্যের জগৎকে খুঁজে পাওয়া যায়। তার একান্ত আপনজন হলো পরে পোকা, গোলা ব্যাঙ, হেলে সাপ, কাঠবেড়ালি। এ সবই তো রবীন্দ্রনাথের আপনজন। এ সব কিছুর মধ্যেই রবীন্দ্রনাথের অস্তিত্ব লীন হয়েছিল একদিন। রবীন্দ্রনাথ তার নানান পত্রে ও কবিতায় এ কথা বারে বারে বলেছেন। মানব জন্মের অধিকারী হয়েও তিনি এদের কথা কখনো ভুলতে পারেননি। সেদিক থেকে ছেলেটার সঙ্গে কবির ভাবনার মিল দেখা যায়। একটা কুকুর ছিল ওর পোষা, কুলীন জাতের নয়, একেবারে বঙ্গজ। চেহারা প্রায় মনিবের মতো, ব্যবহারটাও। অন্ন জুটত না সব সময়ে, গতি ছিল না চুরি ছাড়া। সে অপকর্মের মুখে তার চতুর্থ পা হয়েছিল ঘোড়া, আর সেই সঙ্গেই কোনো কার্যকারণের যোগে শাসনকর্তাদের শশা ক্ষেতের বেড়া গিয়েছিল ভেঙে। মনিবের বিছানা ছাড়া কুকুরটার ঘুম হতো না রাতে, তাকে নইলে মনিবেরও সেই দশা। একদিন প্রতিবেশীর বাড়া ভাতে মুখ দিতে গিয়ে তার দেহান্তর ঘটল। মরণান্তের দুঃখেও কোনোদিন জল বেরোয়নি যে ছেলের চোখে, দুদিন সে লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে বেড়ালো। মুখে অন্ন জল রুচল না। বক্সিদের বাগানে পেকেছে গরম চা, চুরি করতে উৎসাহ হলো না। সেই প্রতিবেশীদের ভাগ্নে ছিল 7 বছরের, তার মাথার উপর চাপিয়ে দিয়ে এলো এক ভাঙা হাড়ি। হাড়ি চাপা তার কান্না শোনালো যেন খানিকলের বাঁশি। দেখবার মতো দৌড়টা। কি করেছে না, ছেলেটার একটা পোষা মামুলি দেশি কুকুর ছিল। তার মতো কুকুরটাও অবহেলায় মানুষ।
রাস্তার কুকুরটার মতো তারও শরীরের অবস্থা। চুরি করা ছাড়া কুকুরটার আহার জুটত না, আর চুরি করতে গিয়ে তার চতুর্থ পাটা হয় ঘোড়া। এর প্রতিশোধ নিতে ছেলেটা যারা কুকুরের পা ভেঙেছে তাদের শশা ক্ষেতের বেড়া ভেঙে দিয়ে আসে। ছেলেটা ছাড়া কুকুরটা রাতে ঘুম হতো না, তাই দুজনে এক বিছানায় শুতো। একদিন প্রতিবেশীর বাড়া ভাতে কুকুরটির মুখ দিতে গেলে মার খেয়ে কুকুরটির মারা গেল। ছেলেটি বেপরোয়া ও বাঁধনহারা হলেও তার মধ্যে ছিল যথার্থ একটি হৃদয়। যে ছেলে মরণান্তিক দুঃখেও কোনোদিন জল বেরোয়নি। সেই কুকুরটির মৃত্যু শোকে দুদিন কিছু খেলো না, বক্সিদের বাগানে পাকা করম চা চুরি করতে গেল না, লুকিয়ে লুকিয়ে কেবল কেঁদে বেড়ালো। এই প্রথম সে প্রিয়জন হারাবার দুঃখ অনুভব করলো। কুকুরটাকে হত্যা করার প্রতিশোধ নিতে সে প্রতিবেশী 7 বছরের ভাগ্নের মাথায় একটা ভাঙা হাড়ি চাপিয়ে দিয়ে মনের দুঃখ নিবৃত্তি করার চেষ্টা করলো। গেরস্ত ঘরে ঢুকলেই সবাই তাকে দূর দূর করে, কেবল তাকে ডেকে এনে দুধ খাওয়ায় সিধু গয়লানি। তার ছেলেটি মরে গেছে 7 বছর হলো, বয়সে ওর সঙ্গে 3 দিনের তফাৎ। ওরই মতন কালো কালো, নাকটা ওই রকম চ্যাপ্টা। ছেলেটা নতুন নতুন দৌড়াত্তি এই গয়লানি মাসির পরে। তার বাঁধা গরুর দড়ি দেয় কেটে, তার ভাঁড় রাখি লুকিয়ে, খয়েরের রং লাগিয়ে দেয় তার কাপড়ে। দেখি না কি হয়, তারই বিবিধ রকম পরীক্ষা। তার উপদ্রবে গয়লানির স্নেহ ওঠে ঢেউ খেলিয়ে। তার হয়ে কেউ শাসন করতে এলে সে পক্ষ নেয় ছেলেটারই। এই দুষ্টু ছেলেটাকে কেউ না ভালোবাসলেও ভালোবাসে সিধু গয়লানি। সিধু গয়লানির এই স্নেহ বাৎসল্যের কারণ হলো ছেলেটার বয়সী তারও একটা ছেলে ছিল। 7 বছর হলো গয়লানির সেই ছেলে মারা গেছে। ছেলেটার মতো সিধু গয়লানিরও পুত্র ছিল কালো কালো এবং নাকটা চ্যাপ্টা। ছেলেটার মধ্যে সিধু গয়লানি তার নিজের মৃত ছেলেকে আবিষ্কার করে। তার হৃদয় দিয়ে সিধু গয়লানি ছেলেটাকে ভালোবাসে। জন্ম থেকে ভালোবাসা কখনো সে পায়নি, তাই ভালোবাসা পেয়ে ছেলেটি গয়লানি মাসির ওপর নিত্য নতুন দৌরাত্ম শুরু করে। সে মাসির বাঁধা গরুর দড়ি কেটে দেয়, তার ভাঁড় লুকিয়ে রাখে, তার কাপড়ে খয়েরের রং লাগিয়ে দেয় ইত্যাদি। তার এইসব দৌরাত্মের ছেলেটার উপর গয়লানির স্নেহ উথলে ওঠে। ছেলেটার উপর কেউ শাসন করতে এলে সিধু গয়লানি ছেলেটার পক্ষ নেয়। সিধু গয়লানির মধ্যে দিয়ে ছেলেটা যেন তার হারানো মাকে খুঁজে পায়। অম্বিকা মাস্টার আমার কাছে দুঃখ করে গেলেও শিশু পাঠে আপনার লেখা কবিতাগুলো পড়তে ওর মন লাগে না কিছুতেই। এমন নিরেট বুদ্ধি, পাতাগুলো দুষ্টুমি করে কেটে রেখে দেয়, বলে ইঁদুরে কেটেছে। এত বড় বাঁদর! আমি বললুম সে দুটি আমারই। থাকতো ওর নিজের জগতের কবি, তাহলে গুবরে পোকা এত স্পষ্ট হতো তার ছন্দে ও ছাড়তে পারতো না কোনোদিন। ব্যাঙের খাঁটি কথাটি কি পেরেছে লিখিতে? আর সেই লেডি কুকুরের ট্র্যাজেডি। শিশু মনস্তত্ত্বের রহস্যই শুধু নয়, আধুনিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি এবং নিজের শিশুকেন্দ্রিক কবিতা লেখার অক্ষমতার কথাও রবীন্দ্রনাথ এই প্রসঙ্গে বলেছেন। ছেলেটার সম্পর্কে অম্বিকা মাস্টার কবির কাছে দুঃখ করে বলেছেন, শিশু পাঠে কবির লেখা কবিতাগুলো পড়তে ছেলেটার মন লাগে না কিছুতে। পড়ার ভয়ে বইয়ের পাতাগুলি দুষ্টুমি করে কেটে রেখে দিয়ে সে মিথ্যে করে বলে ইঁদুরে কেটেছে। সব শুনে অম্বিকা মাস্টারকে কবি জানালেন, ছেলেটার শিশু পাঠে কবিতা পড়তে ভালো না লাগার জন্য কবি নিজেই দায়ী। কবি বলেছেন, তিনি তার কবিতায় ছেলেটার মনের জগতে চাহিদা মেটাতে পারেননি। লেডি কুকুরের ট্র্যাজেডি কিংবা ব্যাঙের খাঁটি কথাটি কবি কখনো লিখতে পারেননি বলে জানিয়েছেন। কবি আরো জানিয়েছেন, ছেলেটা তার নিজের মনের মতো কবি পেলে কবিতা পড়া কিছুতে সে ছাড়তে পারত না। কবিতাটিতে গল্প আছে, স্মৃতিচারণা আছে, কাব্য ভাবনা আছে। কবি যেন অতীত ঘুরতে ঘুরতে পৌঁছে গেছেন তার কৈশোরে। ছেলেটার মধ্যে দিয়ে কবি যেন তার নিজের কৈশোর এঁকে ফেলেছেন কবিতায়। আবার নিজের কাব্য ভাবনা প্রকাশ পেয়েছে অম্বিকা
মাস্টারের মুখ দিয়ে। এই ছেলেটা কবিতাটিতে একটি নিটোল, প্রথম থেকে আমরা আলোচনা করিলে এই যে নিটোল গল্পরসের আস্বাদ পাই। ছেলেটা চরিত্রকে কেন্দ্র করে কবিতাটি আবর্তিত হয়েছে। এর ভাষা প্রথমেই বলেছিলাম যে এটি প্রাঞ্জল ও সরল ভাষায় লেখা। ছেলেটিকে কবি কোনো নামেই বাঁধেননি। সে ভালোবাসা হারা একটি দুষ্টু ছেলের প্রতিনিধি, সে শ্রেণী চরিত্রের প্রতিনিধি, তাই তাকে কবি কোনো নামে বাঁধেননি। এই ছেলেটির বয়স কত? বছর 10। তার নিজের কেউ নেই। ভাঙা বেড়ার ধারে আমরা দেখতে পাচ্ছি যে ভাঙা বেড়ার ধারে বেড়ে ওঠে আগাছার মতোই সে বেড়ে উঠেছে। সকলের অবহেলায় শিকার সে। আগাছাকে যেমন মালি যত্ন করে না, পোকামাকড় আক্রমণ করে, ছাগলে খায়, গরুতে খায়, তথাপি বেঁচে থাকে, ছেলেটির অবস্থাও তেমনি। প্রকৃতির মুক্ত আঙিনায় ছেলেটি বেড়ে উঠেছে। প্রকৃতি তার খুব নিকট আত্মীয়। আগাছার চিকন সবুজ উচ্ছলতা কোনো প্রবৃত্তি নিয়ে তার পথ হাঁটা। ফুল পাড়তে গিয়ে তার কাছ থেকে পড়ে গিয়ে তার হাড় ভাঙে, গাছ থেকে পড়ে গিয়ে তার হাড় ভাঙে। কোনো বিষফল খেয়ে তার ফিরমি লাগে। রথের মেলা দেখতে গিয়ে অন্য কোথায় চলে যায়। কোনো কিছুতে তার কিছু হয় না, আত্মারা হয়েও সে বেঁচে থাকে। ধুলো কাদা মাখিয়ে, কাপড় ছেড়ে, মার খায়, গাল খায়, ছাড়া পেলে আবার দৌড় দেয়। এমন বিচিত্র স্বভাব চরিত্র তার। আবার নদীর ধারে গিয়ে দাঁড়ালে খেয়ালি কল্পনায় ভরে যায় তার মন। মরা নদীর বাঁকে যেখানে দাম জমে আছে, সেখানে বক দাঁড়িয়ে আছে, বৈচি গাছের ডালে দ্বারকাক বসে, আকাশের বুকে উড়ে বেড়ায় শঙ্খচিল, বড় বড় বাঁশ পুঁতে জেলেরা জাল পেতেছে, বাঁশের ডগায় বসে আছে মাছরাঙা। নদীর জলে ডুবে পাতিহাঁস গুগলি তোলে। বেলা দুপুর হয়ে যায়। নিকোষ কালোর নদী জলে মায়া তাকে চুম্বকের মতো আকর্ষণ করে। দেখে জলের ভিতর শ্যাওলাগুলো দুলতে থাকে, মাছেরা তার মধ্যে খেলা করে। সে কত কি ভাবে। নদীর গভীর জলের তলায় আছে নাকি নাগকন্যা। সোনার চিরুনি দিয়ে তারা তাদের লম্বালম্বি চুল আঁচড়ায়। জলের ঢেউয়ে তার ওই ছায়া কাঁপে। তখন ওই জল যেন ছেলেটাকে ডাকে, আয় আয় আয়। ছেলেটার খেয়াল হলো রূপকথার জগতের মতো সেই সবুজ স্বচ্ছ সাপের জীবন দেহের মতো ওই নিকোষ গুলো জলের তলায় ডুব দিতে। সে ডুবে দেখবে সেখানে কি আছে। তারপর ডুব দিল, গ্রামের মধ্যে জড়িয়ে গেল, চেঁচিয়ে উঠলো, খাবে খেয়ে তলিয়ে গেল কোথায়। রাখাল বালক তখন পাশের মাঠে গরু চড়াচ্ছিল। ছেলেদের ডিঙিয়ে এনে তাড়াতাড়ি করে টেনে তাকে তুললো সে। তখন ছেলেটির কোনো ছাড় ছিল না। হঠাৎ তার চোখে সর্ষে ফুল দেখতে ইচ্ছে হলো। পুরোনো স্মৃতি সব ভেসে উঠলো। অন্ধকার হয়ে এলো চোখ। ছোটবেলায় হারানো মায়ের ছবি ভেসে উঠলো। আচমকা ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে গেল। মানুষ কি করে মরে জানতে তার ভারী মজা হয়। পরীক্ষা করতে বন্ধুকে লোভ দেখায়, বলে কোমরে দড়ি বেঁধে জলে ডুব দে, ডুবে গেলে সে দড়ি ধরে টেনে তুলবে। বন্ধু রাজি না হওয়ায় তাকে ভীতু বলে গালি করে। তার স্বভাবের সঙ্গে শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথের অনেক মিল লক্ষ্য করা যায়। ছেলেটা জন্তুর মতো লুকিয়ে চলে। বক্সিদের ফলের বাগানে ফলের বাগানে সেখানে মার খায় অনেকে, তবে জাম খায় তার চেয়েও বেশি। বাড়ির লোকেরা তাকে লজ্জাহীন, বাদর প্রভৃতি বলে গালমন্দ করে, কিন্তু সে ভেবে পায় না তার কেন লজ্জা করবে। বক্সিদের ফোড়া ছেলে ঠেঙিয়ে ঠেঙিয়ে ফল পাড়ে, ঘুড়ি ভরে নিয়ে যায়, গাছের ডাল ভাঙে। তার যদি লজ্জা না করে তবে ছেলেটার লজ্জা করবে কেন? কৌতূহলের শেষ নেই ছেলেটার। পাকড়াশিদের মেজো ছেলে কাজ পরানোর চোখ লাগিয়ে তাকে দেখতে বলে। সে দেখে খুব মজা পায়,
নানা রঙের খেলা তার মনে চমক লাগায়, নাড়া দিলেই রঙের খেলা তার মনে চমক লাগায়, নাড়া দিলেই নতুন নতুন রং ভেসে ওঠে। কি অপূর্ব! সে ওটা চায়, বলে বিনিময়ে সেটাকে আম ছড়াবার ঘষা ঝিনুক, আমের কষি বাসি দেবে। কিন্তু পাখরাশিদের মেজ ছেলে কিছুতেই তাকে সেটা দিল না, বাধা রাখতে চায় না, শুধু দেখতে চায় ভেতরে কি আছে। খোকন দাদা তার কানে পাক দিয়ে জিনিসটা চুরি করার কারণ জানতে চাইলে ছেলেটি বলল, পাখরাশিদের ছেলে জিনিসটা দেয়নি কেন? ভয় ও ঘৃণা বলে কোনো বস্তু তার শরীরে নেই। কোলা ব্যাঙ তুলে এনে বাগানের পোতার গর্তে বসে পোকামাকড় খেতে দেয় কোলা ব্যাঙকে। কাগজের বাক্সয় গোবরে পোকা রেখে গোবরের গুটি খেতে দেয়। এ বিষয়ে কেউ কিছু বললে সে ঝগড়া শুরু করে দেয়। স্কুলে যায় সে পকেটে কাঠবেড়ালি নিয়ে, মাস্টারের ডেস্কে একদিন একটা হেলে সাপ রেখে দেয়। স্কুলে মাস্টার মশাই সাপ দেখে ভয়ঙ্কর ভাবে দৌড়ে পালালো। ছেলেটির মতোই তারই ছেলেটি তারই মতো চেহারা ও স্বভাব বিশিষ্ট একটা দেশি কুকুর পুষেছিল। কুকুরটা ঠিক মতন খেতে পেত না, ফলে চুরি করতে গিয়ে কুকুরটার একটা পা গেল ফোড়া হয়ে। যারা তার পা ভেঙে দিয়েছিল এবং ছেলেটি ছাড়া কুকুরটার ঘুম হতো না রাতে, তাই দুজনে একই বিছানায় শুতো। একদিন প্রতিবেশীর পাড়া ভাতে কুকুরটি মুখ দিতে গেলে মার খেয়ে কুকুরটি মারা গেল। যে ছেলে মর্মান্তিক দুঃখেও কোনোদিন কাঁদেনি, সে কুকুরটির মৃত্যু শোকে দুদিন কিছু খেলো না, বক্সিদের বাগানে পাকা করমচা চুরি করতে গেল না, লুকিয়ে লুকিয়ে কেবল কেঁদে বেড়ালো। তারপর কুকুরটাকে হত্যা করার প্রতিশোধ নিতে সেই প্রতিবেশীর 7 বছরের ভাগ্নের মাথায় একটা হাড়ি চাপিয়ে দিল। সেই ভাগ্নের হাড়ি চাপা কান্না তখন খানিকলের বাঁশির মতো শোনালো। গৃহস্থ ঘরের সকলে দূর দূর করে ছেলেটাকে তাড়িয়ে দিলেও সিধু গয়লানি ডেকে এনে আদর করে দুধ খাওয়ায়। 7 বছর হলো সিধু গয়লানির পুত্র হারা হয়েছে। ছেলেটির সঙ্গে সিধু গয়লানির পুত্রের বয়সের তফাৎ 3 দিনের। ছেলেটির মতো সিধু গয়লানির পুত্র ছিল কালো কালো এবং নাকটা চ্যাপ্টা। ভালোবাসা পেয়ে ছেলেটা গয়লানি মাসির ওপর নিত্য নতুন দৌরাত্ম্য শুরু করে। সে মাসির বাঁধা গরুর দড়ি কেটে দেয়, তার ভার লুকিয়ে রাখে, তার কাপড়ে খয়েরির রং মিলিয়ে দেয় ইত্যাদি। তাই এইসব দৌরাত্ম্যতে ছেলেটির উপর গয়লানির স্নেহ উতলে ওঠে। ছেলেটির উপর কেউ শাসন করতে এলে সিধু গয়লানি ছেলেটারই পক্ষ নেয়। ছেলেটি সম্পর্কে ছেলেটি সম্পর্কে অম্বিকা মাস্টার কবির কাছে দুঃখ করে বলে, শিশুটি কবির লেখা কবিতাগুলো পড়তে ছেলেটার মন লাগে না কিছুতে। পড়ার ভয়ে বইয়ের পাতাগুলি দুষ্টুমি করে কেটে রেখে দিয়ে বলে, ইঁদুরে কেটেছে। সব শুনে কবি অম্বিকা মাস্টার মশাইকে জানালেন, ছেলেটার শিশু পাঠে কবিতা পড়তে ভালো লাগে না, লাগার জন্য কবি নিজেই দায়ী। কবি চাহিদা মেটাতে পারেননি। নিরি কুকুরের ট্র্যাজেডি। ট্র্যাজেডি কথার অর্থ হলো গভীর দুঃখ, যেখানে কোনো মিলন নেই। সেই নিরি কুকুরের ট্র্যাজেডি কিংবা ব্যাঙের ঘাঁটি কথাটি কবি কখনো লিখতে পারেননি। ছেলেটি তার নিজের মনের মতন কবি পেলে কবিতা পড়া সে কিছুতেই ছাড়তে পারত না। কবিতার কাহিনী থেকে আমরা বুঝতে পারি ইতিরস নিটোল গল্পের আবরণে ঢাকা পড়েছে। বিস্ময়, কৌতূহল, চমক, বাৎসল্য রস, করুণ রস ঘনীভূত হয়েছে গল্প কবিতার কাহিনীতে। কবিতাটি দীর্ঘ হলেও গল্প রসের জন্য কবিতাটি পড়তে শুরু করলে কিছুতেই ছাড়া যায় না। এই কবিতাটির নামকরণ ডানপিটে এক ছেলেকে কেন্দ্র করেই হয়েছে। কবিতার কাহিনীর ঘটনা ও চরিত্রে তা আবর্তিত হয়েছে। কবিতায় ছেলেটার কোনো নাম নেই, সে সমস্ত ডানপিটে ছেলের প্রতিনিধি, যার মধ্যে কবির জীবনের অনেক ছবি ইচ্ছে করে লুকিয়ে আছে। কবিতাটি পড়তে পড়তে খুব স্বাভাবিকভাবে মনে পড়ে যেতে পারে রবীন্দ্রনাথের ছুটি গল্পের কথা। ছুটি গল্পটিতেও রবীন্দ্রনাথ ফটিক নামে স্নেহবঞ্চিত এক কিশোর বালকের চরিত্র ফুটিয়ে তুলেছেন। সেখানেও কবি দেখিয়েছেন শিশুর মানসিক বিকাশের জন্য যে শিক্ষা দীক্ষা স্নেহ ভালোবাসা আনন্দ সাহচর্য প্রয়োজন তা ফটিক পায়নি। ছোটবেলায় কবি ভৃত্যদের নিয়মে বন্ধনে বাঁধা ছিলেন, মায়ের স্নেহ ঠিক মতন পাননি, মুক্ত প্রকৃতিতে কবি কাছ থেকে দেখতে পাননি।
বর্তমান সমাজে কিশোরদের অবস্থার কথা জানাতে গিয়ে কবি লিখেছেন, ইটের পরে ইট, মাঝে মানুষ কীট, নায়কও ভালোবাসা, নায়কও স্নেহ। তাই কবি এর কবিতায় তো প্রকৃতিকে গুরুত্ব দিয়েছেন। প্রকৃতির সঙ্গে মিলেমিশে ছেলেটি একাকার হয়ে আছে। ছেলেটার বয়স বছর 10, পরের ঘরে আগাছার মতনই বড় হয়েছে। কৈশোর জীবনের সমস্যার কথা জানাতে গিয়ে কবি অন্যত্র লিখেছেন, তাদের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই, শোভাও নেই, কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্রেক করে না। তারাও সঙ্গসুখ বিশেষ প্রার্থনীয় নয়, তাহার মুখে আধো আধো মাত্রই প্রগলভতা। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়ে বিমানান রূপে বাড়িয়া ওঠে। লোকে সেটা তাহার একটা কুৎসিত স্পর্ধার স্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবে লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ে কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। এই কবিতায় নায়ক ছেলেটি দুষ্টু বুদ্ধিতে ভরা। তার বিচিত্র কাণ্ডকারখানা পাঠককে খুব স্বাভাবিকভাবে আকর্ষণ করে। সে আরাধ্য, দুরন্ত ও পড়াশোনায় অমনোযোগী। দুরন্ত হলেও সে কৌতূহলী এবং সত্য অনুসন্ধানী। সে প্রকৃতিকে ভালোবাসে, পশু পাখি ভালোবাসে। সে নিয়মের বন্ধন পছন্দ করে না। সে চুরি করে মার খায়। তার প্রিয় কুকুরটা মারা যেতে জগতের সবকিছু তার বিস্বাদ লাগে। তার স্বভাব চরিত্র প্রথাসিদ্ধ নিয়মের বাঁধনে বাঁধা সামাজিকতার বাইরে। ছেলেটি রবীন্দ্রনাথের কবিতা পড়তে ভালোবাসে না। একথা অম্বিকা মাস্টার কবিকে জানালে কবি বলেছেন, সে দুটি আমারই, থাকতো ওর নিজের জগতের কবি। তাহলে গুবরে পোকা এত স্পষ্ট হতো তার ছন্দে। কোনোদিন ব্যাঙের খাঁটি কথাটি কি পেরেছি লিখিতে? আর সেই নেলি কুকুরের ট্র্যাজেডি। এমনই এক ছেলের কথা কবি আলোচ্য কবিতায় লিখেছেন। নাম গোত্রহীন এই ছেলে আপামর দামাল ছেলের প্রতিনিধি। ছেলেটা নামেই তার দামালপনা এবং কাঠিন্যতাকে ফুটিয়ে তুলেছে। পুনশ্চ পর্বে কবির যে গদ্যাত্মক জীবনভঙ্গি এবং আটপৌরে ভাবভঙ্গি তার শিল্পসম্মত রূপে রূপায়িত হয়েছে আলোচ্য কবিতায়। কবির ভাব ভাবনাকে ইঙ্গিতপূর্ণ ও ব্যঞ্জনা সমৃদ্ধ করেছে ছেলেটা নামকরণ। কবি কোনো কাব্যিক নামকরণ করেননি। নাম গোত্রহীন স্নেহ ভালোবাসা হারা এক ছেলের জীবন কাহিনী গল্পরসে সমৃদ্ধ হয়ে আলোচ্য কবিতায় বর্ণিত হয়েছে বলে কবিতার নামকরণ ছেলেটা হিসেবে সার্থক। এই ছেলেটা কবিতাটিতে আমরা কি কি খুঁজে পাবো? কয়েকটি দিক আমরা এই ছেলেটি কবিতায় খুঁজে পাই। যেমন এই ছেলেটি অবহেলিত সমাজের আত্মীয়। আবার ছেলেটা কবিতায় ফুটে ওঠে কবির আধুনিকতা। শিশুপাঠ সম্পর্কে অনেক মতবাদ স্পষ্ট হয়ে ওঠে। আবার ছেলেটা কবিতায় ভেসে আছে গ্রাম্য পরিবেশ, মিশে আছে মর্তপ্রীতি। তার সাথে রয়েছে মানব পশুর সহাবস্থান, রয়েছে শিশু শিক্ষা, একটি শিক্ষা চেতনা, প্রকৃতি চেতনা, মানব চেতনা এবং শিক্ষা চেতনার বিকাশ সবকিছু এই কবিতাটির মধ্যে ধরা দিয়েছে। আমরা আলোচনা করলে দেখতে পাবো যে অবহেলিত সমাজের প্রতিনিধি হচ্ছে এই ছেলেটা, যে কিনা পরের ঘরের মানুষ। যখন যা পায় তখন সে তাই খায়।
তাই তো কবি বলতে পেরেছেন যে ছেলেটার বয়স হবে বছর 10, পরের ঘরে মানুষ। আবার যেমন আগাছা বেড়ে ওঠে ভাঙা বেড়ার ধারে, মাটির যত্ন নেই, ঠিক তেমন ভাবে যেন সে শক্ত হয়ে ওঠে, ডাঁটা হয় মোটা, পাতা হয় চিকন সবুজ। ছেলেটি কি না একটি অবহেলিত সমাজের আত্মীয়। রবীন্দ্রনাথ মানবিকতার আদর্শ প্রতিষ্ঠার জন্য অর্থনৈতিক বৈষম্য দূর করতে চেয়েছেন, বঞ্চনা এবং অত্যাচারের গ্লানি থেকে মানবকে মুক্ত করতে চেয়েছেন। প্রান্তদর্শী শিল্পী হাবিব খালের জীবন সঠিক, তাই মানবের মূল্যকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। কবিতায় কবি ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আগাছার মতো বেড়ে ওঠা ছেলেটির অবস্থা ফুটিয়ে তুলেছেন। তারপরে অনেকদিন ধরে তিনি মনে পড়েছে যে চোখে চোখে সর্ষে ফুল দেখে, আধার হয়ে আসে। যে মাকে কচিবেলায় হারিয়েছে তার ছবি জাগে মনে, জ্ঞান যায় মিলিয়ে। কবি শেষ পর্যন্ত কৌতূহল ছিল মানব জীবন সম্পর্কে। ছেলেটা সমাজের অবহেলা ও বঞ্চনাকে আমাদের সামনে স্পষ্ট করে তোলে। মাতৃহারা এই বালককে স্নেহ দিয়ে পরিচর্যা করার মতন যে সমাজে কেউ নেই, সে কবি ইঙ্গিত দিয়েছেন যে ছেলেটা কুল পাড়তে গিয়ে গাছের থেকে পড়ে হাড় ভাঙে, ফুল পাড়তে গিয়ে গাছের থেকে পড়ে হাড় ভাঙে, কোনো বিস্ফল খেয়ে ওর ভিড়মি লাগে, রথ দেখতে গিয়ে কোথায় যেতে কোথায় যায়, কিছুতেই কিছু হয় না, আধমরা হয়েও বেঁচে ওঠে, হারিয়ে গিয়ে ফিরে জামা কাপড় ছিঁড়ে, মার খায় দমাদম, গাল খায় অজস্র, খারাপ পেলে আবার দেয় দৌড়। ঠিকই এখানে আবার ফুটে উঠেছে একটা আধুনিকতা। রবীন্দ্রনাথের কালে রবীন্দ্রনাথই ছিলেন সর্বশ্রেষ্ঠ আধুনিক কবি। শচীন সেন বলেছেন, রবীন্দ্রনাথ সাহিত্যের পরিচয় গ্রন্থে লিখেছেন যে যে সাহিত্যের অবলম্বনই হলো মানুষের হৃদয়, সেই সাহিত্যের ব্যাকগ্রাউন্ড হইল এই বিশ্ব চরাচর। যে সাহিত্য স্তন্যপায় বিশ্ব ব্রহ্মাণ্ডের সহিত মানুষের ঐক্যবোধে, যে সাহিত্যের ঘোষণাপত্রে মানবতার আদর্শ প্রধান স্থান অধিকার করিয়াছে, সে সাহিত্যের বিষয়বস্তু ও ভাবধারা কখনো সেকালের হইয়া যাইতে পারে না, এবং তাহা হয়ও নাই, অর্থাৎ তাহা চিরকালের আধুনিক। তবুও যাহারা অভিযোগ করেন এবং ভাবেন যে সমাজের ভাঙা গড়া, রাষ্ট্রের নূতন দৃষ্টি, ব্যক্তি স্বাধীনতার রূপ রবীন্দ্র সাহিত্যকে আমাদের চিত্তের রসলোকে হইতে নির্বাসিত করিয়াছে, তাহার হৃদয় থাকিলেও হৃদয় ধর্মের সঙ্গে পরিচিতি নাই। মানুষের মনুষ্যত্বের উদ্বোধন আধুনিকতার বড় কথা। ছেলেটা পাঠককে নবচেতনায় উদ্বুদ্ধ করতে সক্ষম হয়। সাধারণ মানুষের সঙ্গে একাত্মবোধে আধুনিকতার অন্যতম শর্ত। ছেলেটা তেমনই এক সাধারণ কিশোর। আধুনিকতা থাকে যন্ত্রণা উৎকণ্ঠা, আধুনিকতায় প্রকৃতি মানব ও অন্য জন্তু মিলেমিশে একাকার। তাই সে একটা পুকুর আহ একটা কুকুর পুষেছিল, একটা কুকুর ছিল ওর পোষা, কুলেন জাতের নয়, একেবারে বঙ্গজ। চেহারায় প্রায় মনিবেরই মতন, ব্যবহারটাও অন্ন জুটত না সব সময়, গতি ছিল না চুরি ছাড়া। সেই অপকর্মের মুখে তার চতুর্থ পা হয়েছিল ফোড়া, আর সেই সঙ্গে কোনো কার্যকরণের যোগে শাসনকর্তার শশা ক্ষেতের বেড়া গিয়েছিল ভেঙে। মানবের বিছানা ছাড়া কুকুরটার ঘুম হতো না, তাকে নইলে মনিবেরও সেই দশা। একদিন প্রতিবেশীর বাড়া ভাতে মুখ দিতে গিয়ে তার দেহান্তর ঘটল। এই যে মানুষের হৃদয়ে জীবন মরণ রহস্য বারে বারে ঘা দিয়ে চলেছে, সেই রহস্য দিয়ে কবি কাব্য লিখেছেন যা বিশ্বের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করেছে। রবীন্দ্রনাথ আধুনিক কাব্যর ব্যাখ্যা প্রসঙ্গে লিখেছেন, আধুনিকতার যদি কোনো তত্ত্ব থাকে, যদি সেই তত্ত্বকে নৈবেত্তিক আখ্যা দেওয়া যায়, তবে বলতেই হবে বিশ্বের প্রতি এই উদ্ধত অবিশ্বাস ও কুৎসার দৃষ্টি এও আকস্মিক বিপ্লব জনিত একটা ব্যক্তিগত চিত্তবিকার, এও একটা মোহ। এর মধ্যেও শান্ত নিরাসক্ত চিত্তে বাস্তবকে সহজভাবে গ্রহণ করার গভীরতা নেই। অনেকে মনে করেন এই উগ্রতা, এই কালাপাহাড়ি তাল ঠুকি আধুনিকতা। আমি তা মনে করিনি। ইনফ্লুয়েঞ্জা আজ হাজার হাজার লোককে আক্রমণ করলেও বলবো না ইনফ্লুয়েঞ্জাটাই দেহের আধুনিক স্বভাব। ইনফ্লুয়েঞ্জাটার অন্তরালে আছে সহজ দেহ স্বভাব। আটকৌরে ভাবভঙ্গিতে, সাধারণ কথায়, চলমান জীবনধর্মিতায়
পদ্য ছন্দেও পদ্যাত্মক চিত্রকল্পের মেলবন্ধনে ছেলেটা যথার্থভাবে আধুনিক রস সমৃদ্ধ হয়ে উঠেছে। এখানে আধুনিক রস সমৃদ্ধ হয়ে উঠেছে। আধুনিকতার চটক বা চমক না থাকলেও অপূর্বতা রয়েছে। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ সাহিত্যের পথে প্রবন্ধে লিখেছেন যে ভাষাটাকে বেঁকিয়ে চড়িয়ে অর্থের বিপর্যয় ঘটিয়ে ভাবগুলোকে স্থানে অস্থানে ডিগবাজি খেলিয়ে পাঠকের মনকে পদে পদে ঠেলা মেরে চমক লাগিয়ে দেওয়াই সাহিত্যের চরম উৎকর্ষ, চরম সন্দেহ নেই। সেই চরমের নমুনা ইউরোপীয় সাহিত্যের ডাডাজিয়ন। এর একটি মাত্র কারণ হচ্ছে এই, আলাপের শক্তি যখন চলে যায় সে বিকারের দশায় প্রলাপের শক্তি বেড়ে ওঠে। বাইরের দিক থেকে বিচার করতে গেলে প্রলাপের জোর আলাপের চেয়ে অনেক বেশি, একথা মানতেই হয়। কিন্তু তা নিয়ে শঙ্কা করে লোক যখন গর্ব করতে থাকে তখন বুঝি সর্বনাশ হলো বলে। ছেলেটা তাই চিরকালের আধুনিক রস সমৃদ্ধ একটি কবিতা। কবি এখানে শিশুপাঠ সম্পর্কেও কথা বলেছেন। ছেলেটা কবিতার শেষ স্তবকে বর্তমান সমাজে শিশু শিক্ষার ত্রুটি প্রসঙ্গ এনেছেন, নিজের অভিমত ব্যক্ত করেছেন। এখানে তিনি আত্মসমালোচনা করেছেন। শিশুর শিক্ষার উদ্দেশ্যে শিশুর সুপ্ত চেতনার বিকাশ ঘটানো, তার জন্য শিশুকে দিতে হবে শিশুর মনের জগতের ছবি। শিশুর শিক্ষায় থাকবে শিশুর সহজাত বৃত্তির বিকাশ, তার শিক্ষায় থাকবে স্বাধীন ইচ্ছে, সুকুমার বৃত্তি ও স্বাধীন কল্পনার বিকাশ। শিশুর শিক্ষা গ্রহণ তখনই আনন্দদায়ক হবে যখন তার শৈশবের উপযোগী হবে। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা শিশুর শৈশব হারিয়েই গেছে, তাই পড়াশোনা তার আর ভালো লাগে না। রবীন্দ্রনাথ ঠাকুর তাই লিখেছেন, অম্বিকে মাস্টার আমার কাছে দুঃখ করে গেল। শিশুপাঠে আপনার লেখা কবিতাগুলো পড়তেও মন লাগে না কিছুতেই, এমন নিরেট বুদ্ধি। পাতাগুলো দুষ্টুমি করে কেটে রেখে দেয়, বলে ইঁদুরে কেটেছে, এত বড় বাঁদর। আমি বললাম সে ত্রুটি তো আমারই, থাকতো নিজের জগতের কবি, তাহলে গোবরে পোকা এত স্পষ্ট হতো তার ছন্দে, ও ছাড়তে পারতো না। কোনোদিন ব্যাঙের খাঁটি কথাটি কি পেরেছি লিখিতে? আর সেই নেড়ি কুকুরের ট্র্যাজেডি। এই ছেলেটা কবিতায় আমরা প্রথমের দিকে স্তবকগুলো আলোচনা করলে দেখতে পাবো যে একটা অসাধারণ গ্রাম্য পরিবেশের ছবি ফুটে উঠেছে, যেখানে কিনা এই গ্রাম্য পরিবেশের ছবি এতটাই স্পষ্ট, স্বচ্ছ এবং শিল্পসম্মত রূপায়িত হয়েছে। সাধারণ বিষয়, ফুলপাড়া দৃশ্য, বুনো বিস্ফোর, মরা নদী, দ্বারকাঠ, কইচি গাছ, শঙ্খচিল, মাছরাঙা, পাতিহাঁস প্রভৃতি অজস্র দৃশ্য, এমন সুন্দর জগতই রবীন্দ্রনাথ চিরকাল আকাঙ্ক্ষা করে এসেছে। ছিন্নপত্রে লিখেছেন, যদি বাসনা এবং সাধনা অনুরূপ পরকাল থাকে, তাহলে এবার আমি ওই ওয়ার পরানো পৃথিবী থেকে বেরিয়ে গিয়ে যেন উদার উন্মুক্ত সৌন্দর্যের আনন্দ লোকে গিয়ে জন্মগ্রহণ করতে পারি। যারা সৌন্দর্যের মধ্যে সত্যি সত্যি নিমগ্ন হতে অক্ষম, তারাই সৌন্দর্যকে কেবলমাত্র ইন্দ্রিয়ের ধন বলে অবজ্ঞা করে। কিন্তু এর মধ্যে যে অনির্বচনীয় গভীরতা আছে, তার আস্বাদ যারা পেয়েছে তারা জানে। সৌন্দর্য ইন্দ্রিয়ের চূড়ান্ত শক্তিরও অতীত। কেবল চক্ষু কর্ণ দূরে থাক, সমস্ত হৃদয় নিয়ে প্রবেশ করলেও ব্যাকুলতার শেষ পাওয়া যায় না। জীবনানন্দ এবং বিভূতিভূষণের সাহিত্যেও এমন গ্রাম্য পরিবেশের ছবি ফুটে উঠেছে। রবীন্দ্রনাথ সেই পরিবেশকেই ফুটিয়ে তুলতে সচেষ্ট হয়েছেন ছেলেটা কবিতাতে। ছেলেটা ফুল পাড়তে গিয়ে গাছের থেকে পড়ে হাড় ভাঙে, বুনো বিস্ফলকে ওর ফিরমি লাগে, রথ দেখতে গিয়ে কোথায় চলে যায়, কিছুতেই কিছু হয় না, আবার আদমরা হয়ে বেঁচে ওঠে, হারিয়ে গিয়ে ফিরে আসে, কাদা মেখে কাপড় ছিঁড়ে যায়, ছাড়া পেলে আবার দেয় দৌড়, মরা নদীর বাঁকে দাম জমেছে বিস্তর, দ্বারকাঠ বসেছে বইচি গাছের ডালে, আকাশে উড়ে বেড়ায় শঙ্খচিল, বড় বড় বাঁশ পুঁতে জাল পেতেছে জেলে, বাঁশের ডগায় আছে মাছরাঙা, পাতিহাঁস ডুবে ডুবে গুগলি তোলে, ইত্যাদি ইত্যাদি। এই আঁকা বাঁকা ছায়া না জলের ঢেউয়ে ওঠে। গ্রাম্য প্রকৃতি এখানে যেন জীবন্ত হয়ে উঠেছে। গ্রাম্য এই পরিবেশ বিভৎস রস রূপকথার জগৎ, কল্পনায় মুক্ত আঙিনায় প্রভৃতি বিচিত্র সব ছবি ফুটিয়ে তুলেছে। অধ্যাপক রামজীবন আচার্য লিখেছেন যে এখানে মরা এক নদী আছে, যার বাঁকে শ্যাওলার দল জমে, যার ধারে মাছের আশায় বক থামে দাঁড়িয়ে,
বক থাকে দাঁড়িয়ে, যার পাড়ের বইচি গাছের ডালে তার কাক বসে, উপরের আকাশে উঠতে থাকে শঙ্খচিল, যার জলে জেলেরা বড় বড় বাঁশ পুঁতে মাছ ধরার জাল পাতে, বাঁশের ডগায় বসে থাকে মাছরাঙা, পাতিহাঁস জলে ডুবে ডুবে পুকুলি তুলে খায়, দুপুরের রোদে সেখানকার জলে লোক জাগানিয়া ঝিলিমিলি জাগে। এই মরা নদীর ধারের ডাঙায় রাখালদের দল গরু চড়ায়, জলে থাকে জেলে, ডিঙির সারে। এগুলি প্রত্যেকটি একটি গ্রাম্য পরিবেশের ছবি। ছেলেটা কবিতায় যে পরিবেশ পায় সেখানে কোলা ব্যাঙ, পোকামাকড়, গুবরে পোকা, গোবরের গুটি, কাঠবেড়ালি, হেলে সাপ, নেড়ি কুকুর ইত্যাদির কথা আছে। কথা আছে গ্রাম্য সরলা স্নেহময়ী সিধু গয়লানির কথাও। এখানে কবির মর্তপ্রীতি খুব অসাধারণভাবে ফুটে উঠেছে। মর্তপ্রীতি প্রবল থেকে প্রবলতর হয়েছে। অনেক আগে সোনারতরী কাব্যে কবি শুনিয়েছে, ওগো মা মৃন্ময়ী, তোমার মৃত্তিকা মাঝে ব্যপ্ত হই রয়ে, দিকবিদিকে আপনারে দিয়ে বিস্তারিয়া বসন্তের আনন্দের মতো, বিদারিয়া এই বক্ষ পাঞ্জর টুটিয়া পাষাণ বন্ধ সংকীর্ণ প্রাচীর, আপনার নিরানন্দ অন্ধকারাগার হিল্লোলিয়া মরমরিয়া কম্পিয়া স্ফলিয়া বিকিরিয়া বিচ্ছুরিয়া শিহরিয়া সচকিয়া আলোকে পুলকে প্রবাহিয়া চলে যায় সমস্ত ভুলকে। এই মর্ত প্রকৃতি বয়সান্তিক জীবনে কবির হৃদয়ে নব নব ভাবনায় বিকাশিত হয়েছে। পূর্বের মতন খাল বিল নদী পাখি এখানেও আছে, তবে তা অনেক বেশি অভিজ্ঞতা সমৃদ্ধ। গ্রাম্য পরিবেশে তুচ্ছ ঘটনাও এখান থেকে বাদ পড়েনি। সুবোধ সেনগুপ্ত রবীন্দ্রনাথ গ্রন্থে লিখেছেন, বিশ্বের প্রাণের স্পন্দন রবীন্দ্রনাথ এত গভীরভাবে অনুভব করিয়াছেন যে কেহ এইরূপ সমৃদ্ধি সম্বন্ধে অনেকটা অচেতন হইয়া থাকিবেন, কিন্তু তাহা নয়। জগতের অন্য কোথাও কবি বহিঃপ্রকৃতির রূপ রস গন্ধের এত বিচিত্র এত বিলাস সমৃদ্ধ চিত্র আঁকিয়াছেন কিনা সন্দেহ। এই বিষয়ে কিটস ছাড়া অন্য কোনো কবি তাহার সহিত তুলনীয় হইতে পারে না। কালিদাসের কাব্যে এই প্রকারের সমৃদ্ধি আছে, কিন্তু অনুরূপে বিস্তৃতি ও বৈচিত্র্য নাই। ছেলেটা কবিতার প্রকৃতি হলো গ্রাম্য প্রকৃতি। সেই গ্রাম্য প্রকৃতির মধ্যে পিতৃ মাতৃহারা একান্ত অসহায় এক বালকের চিত্র কবি ফুটিয়ে তুলেছেন। যে বালকের মনস্তত্ত্ব জেনে শৈশব উপযোগী গ্রন্থ লিখতে কবি নিজেও পারেনি, অকপটে স্বীকার করেছেন নিজের ত্রুটি। কবির জীবন দেবতা বয়সান্তিক জীবনেও কবিকে দিয়ে বিশ্ব মানব প্রকৃতির পালা বদলের পালা রচনা করিয়েছেন। সাধারণ ঘরের অতি সাধারণকে নিয়ে এই পর্বে তিনি স্বাভাবিকভাবে কবিতা লিখতে পেরেছেন। তথাপি ব্যাঙের খাঁটি ব্যথা কিংবা নেড়ি কুকুরের ট্র্যাজেডি লিখতে না পারার যন্ত্রণা কবিকে উদ্বেলিত করেছে। ঐক্যতান কবিতায় নিজের অসম্পূর্ণতার কথা ঘোষণা করেছেন এইভাবে, আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী, কৃষাণের জীবনের শারীরিক যে জন, কর্মেও কথায় সত্য আত্মীয়তা যে করেছে অর্জন, সে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগে কান পেতে আছি। নিজের কবিতা লেখার প্রেরণা প্রসঙ্গে বঙ্গভাষায় লেখক গ্রন্থে কবি লিখেছিলেন, এই যে কবি যিনি আমার সমস্ত ভালো মন্দ সমস্ত অনুকূল ও প্রতিকূল উপকরণ লইয়া আমার জীবনকে রচনা করিয়া চলিয়াছেন, তাহাকে আমি আমার কাব্যে জীবন দেবতা নাম দিয়াছি। কবি এখানে অভিজাত সমাজের কেউ না হয়েও ছেলেটা কবির হৃদয়ে কালশিটের মতো দাগ ফেলে রেখে গেছে। তার দুঃখে কবিও দুঃখী, তার যন্ত্রণায় কবির হৃদয়ও চঞ্চল হয়েছে। তাই সাধারণ মধ্যবিত্ত গ্রামের ছবি কবির তুলিকার আঁচড়ে জীবন্ত হয়েছে। মরা নদীর বাঁকে দাম জমেছে বিস্তর, বক দাঁড়িয়ে থাকে ফিরে, তার কাক বসেছে বইচি গাছের ডালে, আকাশে উড়ে বেড়ায় শঙ্খচিল, বড় বড় বাঁশ পুঁতে জাল পেতেছে জেলে, বাঁশের ডগায় বসে আছে মাছরাঙা ইত্যাদি ইত্যাদি। মানব জীবন পশু পতঙ্গ বিশ্ব প্রকৃতি সংযোগে এবং স্পন্দন স্রোতে রবীন্দ্রনাথের মর্তপ্রীতি পূর্ণতা লাভ করেছে। তাই অবলীলায় রবীন্দ্রনাথের মর্তপ্রীতি পূর্ণতা লাভ করেছে, তাই অবলীলায় তিনি বলতে পেরেছেন, যাহা কিছু হেরি চোখে কিছু তুচ্ছ নয়,
সকলই দুর্লভ বলে আজই মনে হয়। দুর্লভ এই ধরনের লেশতম স্থান, দুর্লভ এই জগতে ব্যর্থতম প্রাণ। এই কবিতাটিতে আরেকটি আমরা অনুভূতি পাই, কি না মানব ও পশুর সহাবস্থান। ছেলেটা কবিতায় এই যে পিতৃমাতৃ হারা দুষ্টু ছেলের সঙ্গে এসেছে তার পোষা কুকুরের সহাবস্থানের চিত্র। যে কুকুর মানবেরই সমগোত্রীয়, মনিবের বিছানা ছাড়া তার ঘুম হতো না। সেই অপকর্মের মুখে তার যে চতুর্থ পা খোড়া হয়ে গেছিল, তার জন্য সে প্রতিশোধ নিয়েছিল। সেই মানুষ প্রকৃতির সহাবস্থানকে আমরা রবীন্দ্রনাথের নব মানবতাবাদ আখ্যা দিতে পারি। নব মানবতাবাদ পৃথিবীর সমস্ত মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, প্রকৃতি একই সঙ্গে সহাবস্থান করছে। শুধু মানুষ নয়, সকলেই হলো অমৃতের সন্তান। এইভাবে ছেলেটা কবিতায় রবীন্দ্রনাথের প্রকৃতি চেতনা, মানব চেতনা ও শিল্প চেতনার বিকাশ পরিপূর্ণতা লাভ করেছে। আর এই চেতনার বিকাশ হলেই অন্তর্চেতনার বিকাশ ঘটে। রবীন্দ্রনাথ লিখেছেন, আমারই মধ্যে দুটো দিক আছে, এক আমাতেই বদ্ধ, আর এক সর্বত্র ব্যক্ত। এই দুই যুক্ত এবং এই উভয়কে মিলিয়েই আমার পরিপূর্ণ সত্তা। তাই বলেছি, যখন আমরা অহংকে একান্তভাবে আঁকড়ে ধরি, তখন আমরা মানব ধর্ম থেকে বিচ্যুত হয়ে পড়ি। সেই মহামানব, সেই বিরাট পুরুষ যিনি আমার মধ্যে রয়েছেন, তার সঙ্গে তখন ঘটে ছেদ। এইভাবে ছেলেটা কবিতাটি প্রকৃতি, মানব মন, গ্রাম্য প্রকৃতি, গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ এবং শিল্পসম্মতভাবে নতুন গদ্য ছন্দের আলোকে পুনশ্চ কাব্যগ্রন্থের ছেলেটা কবিতা একটি সার্থক কবিতা হয়ে উঠেছে।